আসসালামু আলাইকুম। আজকের আলোচ্য বিষয় জ্যামিতি। আমাদের জ্যামিতি যে চ্যাপ্টারটা আলোচনা করা হবে সেটা হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য। এখানে মোট দুটো উপপাদ্য আছে, উপপাদ্য 38, উপপাদ্য 39। উপপাদ্য 39টা আমাদের সিলেবাসের নেই, শুধুমাত্র উপপাদ্য 38টা আছে। তো উপপাদ্য 38টা কী বলছে, যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। তাহলে এটা একটা বৃত্ত, ও কেন্দ্র, আর এ বি সি ডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ। বৃত্তস্থ বলতে ওই চতুর্ভুজটা বৃত্তের যে চতুর্ভুজটার শীর্ষবিন্দুগুলো, সেই শীর্ষবিন্দুগুলো বৃত্তের পরিধির উপর অবস্থিত। এখন যে দেওয়া আছে ও কেন্দ্রীয় বৃত্তের এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, প্রমাণ করতে হবে অ্যাঙ্গেল এবিসি, অর্থাৎ এই অ্যাঙ্গেলটা চতুর্ভুজের এই অ্যাঙ্গেলটা, অ্যাঙ্গেল এ বি সি, আর অ্যাঙ্গেল এ ডি সি, এইটা, এই দুটো মিলিয়ে দুই সমকোণ। অর্থাৎ বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। সম্পূরক মানে হচ্ছে 180 ডিগ্রি। আচ্ছা, বেশ, শুধু এই দুটো প্রমাণ করলে হয়ে যাবে। তো আমরা একইভাবে বলে দিতে পারি যে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা মিলিয়েও 180 ডিগ্রি হবে। অর্থাৎ অ্যাঙ্গেল বিএডি এই অ্যাঙ্গেলটা আর অ্যাঙ্গেল বিসিডি এই অ্যাঙ্গেলটা মিলিয়ে দুজনে পরস্পর সম্পূরক হবে। এখন এখানে একটা অঙ্কন করতে হবে। ও কেন্দ্র থেকে ওএ আর ওসি যুক্ত করা হলো। প্রমাণ, এডিসি বৃত্তচাপের উপর, এডিসি এই বৃত্তচাপের উপর এটা এখন কেন্দ্রস্থ কোণ আর এটা পরিধিস্থ কোণ। এটা বলতে এ ও সি সেটা কেন্দ্রস্থ কোণ আর এটা হচ্ছে পরিধিস্থ কোণ। কিন্তু এই কেন্দ্রস্থ কোণটা প্রবৃদ্ধ কেন? তার কারণ হচ্ছে যে কোনো কোণের মান 180 ডিগ্রি থেকে বড় হলে সেটাকে আমরা 180 ডিগ্রি থেকে বড়, সেই কোণটাকে আমরা কি বলবো? প্রবৃদ্ধ কোণ। 180টা সরল কোণ, আর 180 ডিগ্রি থেকে ছোট হলে এটা স্থূল কোণ হবে। অর্থাৎ যে ডেফিনেশনগুলো আছে 0 থেকে 90টা একটা সমকোণ, 90 থেকে 180, 180 থেকে 360, এ ধরনের যে সমস্ত অ্যাঙ্গেলগুলো আছে, অর্থাৎ 180 ডিগ্রি থেকে বেশি এবং 360 ডিগ্রি থেকে কম, এই ধরনের যেগুলো কোণ আছে সেগুলোকে বোঝানো হচ্ছে। তাহলে আমরা এই অ্যাঙ্গেলটা, অর্থাৎ প্রবৃদ্ধ অ্যাঙ্গেল এ ও সি, এই অ্যাঙ্গেলটা সমান টুয়াইস অ্যাঙ্গেল এ বি সি, এটা একটা পেলাম। আবার এ বি সি বৃত্তচাপের উপর, এই বৃত্তচাপের উপর এওসি এটা কেন্দ্রস্থ কোণ, এটা কিন্তু প্রবৃদ্ধ নয়, 180 থেকে ছোট আছে, প্রবৃদ্ধ নয় এটা। তাহলে অ্যাঙ্গেল এ ও সি এটা সমান সমান টুয়াইস অ্যাঙ্গেল এটা, অর্থাৎ অ্যাঙ্গেল এ ডি সি। তাহলে এই বিন্দুর সাপেক্ষে দুটো কোণ পেলাম, একটা হচ্ছে এওসি প্রবৃদ্ধ আর একটা হচ্ছে এওসি নর্মাল কোণ। তাহলে আমরা যেটা পেলাম সেটা যোগ করি, যে এওসি সমান 2 এডিসি পেয়েছি আর এডিসি সমান, তাহলে আমরা যেটা পেয়েছি যে এওসি প্রবৃদ্ধ কোণ এওসি সমান টুয়াইস অ্যাঙ্গেল এবিসি, সেখান থেকে শুধুমাত্র এবিসির মান বের করে দিচ্ছি। তাহলে এবিসি সমান হচ্ছে হাফ অফ প্রবৃদ্ধ অ্যাঙ্গেল এও সি, এটাকে 1 নম্বর দিলাম। একইভাবে অ্যাঙ্গেল এওসি সমান 2 এডিসি, তাহলে শুধুমাত্র এডিসি সমান হাফ অফ অ্যাঙ্গেল এওসি, এটাকে 2 নম্বর দিলাম। 1 আর 2 এবার রেসপেক্টিভ সাইড তাদের যোগ করছি। তাহলে অ্যাঙ্গেল এবিসি যুক্ত অ্যাঙ্গেল এডিসি সমান হাফ প্রবৃদ্ধ কোণ এওসি প্লাস হাফ অ্যাঙ্গেল এওসি। তাহলে বোথ সাইড থেকে আমাদের এই দুটো থেকে আমাদের হাফ কমন চলে আসলো। তাহলে এখানে পড়ে থাকলো হাফ ইন্টু প্রবৃদ্ধ এওসি প্লাস এওসি ইকুয়াল টু হাফ। এখন প্রবৃদ্ধ এওসি প্লাস অ্যাঙ্গেল এওসি এই দুটো মিলিয়ে 4 সমকোণ হবে, কারণ একটা বিন্দু সাপেক্ষে যতগুলো কোণ আঁকা যায় সেই সমস্ত কোণগুলোর যোগফল হচ্ছে 4 সমকোণ। তাহলে এখানে আমাদের কেটে গিয়ে এটা হলো 2 সমকোণ। তাহলে অনুরূপভাবে আমরা যেটা
ও এ যুক্ত করছিলাম, ও সি যুক্ত করছিলাম, এখন যদি ও বি যুক্ত করি আর ওডি যুক্ত করি, তাহলে তখন পাবো এই গোটা অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা দুটো মিলিয়ে পরস্পর সম্পূরক। তাহলে আমাদের এটা প্রমাণিত হয়ে গেল, অর্থাৎ উপপাদ্য সমস্ত শেষ হয়ে গেল। পরবর্তীতে যেগুলো আমাদের আলোচ্য বিষয় সেটা হচ্ছে 278 পেজের এক্সারসাইজ 21। এখানে মধ্য সমানুপাতি নির্ণয় করতে হবে, দুটো সরল রেখাংশের মধ্য সমানুপাতি। আচ্ছা, তাহলে এখানে এ একক একটা সরলরেখাংশ আর বি একক একটা সরলরেখাংশ। এ একক বলতে এখানে 7 সেমি, এখানে 8 সেন্টি, এরকম হতে পারে। তো এখানে কোনো রকম মান উল্লেখ করছি না, বলছি এ একক একটা সরলরেখাংশ আর একটা হচ্ছে বি একক সরলরেখাংশ। আর প্রথমেই করে নিতে হবে কি, যে ওই দুটো এঁকে নেওয়ার পর একটা সরলরেখা এ এক্স সরলরেখা নেওয়া হবে, যেটা ওই দুটোর সমষ্টি থেকে বেশি হতে হবে, বড় হতে হবে। তাহলে এ এক্স একটা সরলরেখা আঁকা হলো। সেই এ এক্স সরলরেখা থেকে প্রথমেই এ বি কেটে নেওয়া হলো। এ বিটার দৈর্ঘ্য এ বি দৈর্ঘ্য এ একক। তাহলে এ এক্স সরলরেখা থেকে এ একক দৈর্ঘ্যের এ বি কেটে নেওয়া হলো, এতটুকু পর্যন্ত কেটে নেওয়া হলো। পরবর্তীতে যেটা বি একক দেওয়া আছে, সেই বি বিন্দু থেকে এক্স পর্যন্ত যে সরলরেখাংশটুকু আছে সেখান থেকে আমরা শুধুমাত্র বিসি কেটে নিচ্ছি। সেই বিসিটুকুর দৈর্ঘ্য হচ্ছে স্মল বি একক। তাহলে এখন টোটাল আমাদের যেটা সরলরেখাংশ হয়ে গেল এ থেকে নিয়ে সি পর্যন্ত, অর্থাৎ এসি একটা সরলরেখাংশ। এখন পরবর্তীতে যেটা করতে হবে, যে এসি সরলরেখাংশের মধ্যবিন্দু নির্ণয় করতে হবে। আমরা মধ্যবিন্দু নির্ণয় করে জানি যে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে উভয় দিকে একবার সি বিন্দু দিয়ে এদিক কেটে নিলাম, আবার সেই একই ব্যাসার্ধ নিয়ে অর্ধেকের বেশি বৃত্তচাপ নিয়ে তাহলে সেখান থেকে আবার ওই একই জিনিস নিয়ে সেটা এ থেকে এদিক আর এদিক কেটে নেওয়ার পর এই দুটো যে আমরা ছেদ পয়েন্ট পেলাম সেই দুটোকে যোগ করে দেওয়ার পর যেটা এসির সঙ্গে ছেদ করবে সেটা হচ্ছে ও। তাহলে ওটা হয়ে গেল এসি সরলরেখাংশের মধ্যবিন্দু। এখন পরবর্তীতে যেটা করতে হবে, যে ও বিন্দু থেকে, যেহেতু ও বিন্দু থেকে এ পর্যন্ত যতটুকু দূরত্ব, ও বিন্দু থেকে সি পর্যন্ত ততটুকু দূরত্ব, সুতরাং যে কোনো একটা ব্যাসার্ধ নিয়ে, অর্থাৎ এ ও বা ও এ ব্যাসার্ধ নিয়ে একটা অর্ধবৃত্ত অঙ্কন করা হলো। সেই অর্ধবৃত্তটা এ থেকে শুরু করেছি, নিয়ে সিতে অবশ্যই মিলিত হবে, আর না হলে অঙ্কন ভুল হয়েছে। তাহলে আমরা একটা অর্ধবৃত্ত অঙ্কন করে নিলাম। এরপরে যেটুকু করতে হবে, যে প্রথমে যে সরলরেখাটা আমরা এঁকেছিলাম, যে এ বি একটা সরলরেখা নিয়েছিলাম, সরলরেখাংশ, তারপরেই বিসি নিয়েছিলাম। তাহলে ওই দুজনের তো একটা ইন্টারসেকশন ছিল, সেই দুজনের ইন্টারসেকশনটা ছিল বি পয়েন্টে। এখন বি পয়েন্টে আমরা লম্ব অঙ্কন করব। বি পয়েন্টে একটা লম্ব অঙ্কন করা আমরা জানি প্রত্যেকেই, যে বি পয়েন্টে লম্ব অঙ্কন করার পর সেটাকে যোগ করে দেওয়ার পর আমরা যেটা পাবো সেটা হবো বিডি দৈর্ঘ্য পাবো। ডি বিন্দুতে গিয়ে ছেদ করবে, তাহলে বিডি এর দৈর্ঘ্য হয়ে যাবে এ একক সরলরেখাংশ এবং বি একক সরলরেখাংশ এই দুটোর মধ্য সমানুপাতি। এটা আরেকটা দ্বিতীয় পদ্ধতি আছে। এখান থেকে আমরা প্রথমে যেমন এ বি কেটে নিলাম, পরবর্তীতে আবার বিসি কেটে নিলাম। এখন এই একই পদ্ধতি সামান্য একটু পার্থক্য আছে, সেটা হচ্ছে যে এরকম, যে প্রথমে আমরা এ বি কেটে নেব, নিয়ে বি থেকে নিয়ে আবার বিসি কেটে নেব। অর্থাৎ আমরা পরপর কাটছিলাম, একই সাইডে পরপর কাটছিলাম, এবার উল্টো সাইডে কাটছি। অর্থাৎ প্রথমে যেটা সরলরেখা দেওয়া থাকবে বড়টা, সেটা কেটে নেব, বড় সরলরেখাটুকু এ বি কেটে নেব। তারপরে সেই বি পয়েন্ট থেকে আবার যে ছোট সরলরেখাটা দেওয়া আছে, অর্থাৎ এখানে যদি এ এককটা বড় হয় আর বি এককটা যদি ছোট হয়, তাহলে প্রথমে এ এককের দৈর্ঘ্যের এ বি কেটে নেব, এ এক্স সরলরেখা থেকে, এ এক্স সরলরেখাংশ থেকে এ বি কেটে নেব। তারপরে বি পয়েন্টে গিয়ে আবার ফিরে আসবো উল্টো দিকে,
অর্থাৎ বি পয়েন্টে, ক্যাপিটাল বি পয়েন্টে বি একক উল্টো দিকে আমরা কেটে নেব, বি একক উল্টো দিকে কেটে নেব। তাহলে দুজনের এখন ইন্টারসেকশন হয়ে গেল সি। তাহলে সি বিন্দুতে আমাদের লম্ব অঙ্কন করার পর যে লম্বটা ছেদ হয়ে যাবে কোথায়, ডি বিন্দুতে, বৃত্তের অর্ধবৃত্তের পরিধির ওপর ডি বিন্দুতে ছেদ হয়ে যাবে। এখন সিডির দৈর্ঘ্যটাই হবে উক্ত সরলরেখা দুটোর মধ্য সমানুপাতিক। তাহলে আমাদের মধ্য সমানুপাতি হয়ে গেল। এখন মধ্য সমানুপাতি আর কিভাবে হতে পারে সেটা একটু দেখাই। এরকম কোশ্চেন থাকে যে √12 জ্যামিতিক পদ্ধতিতে মান বের করো। তাহলে √12কে লেখা যায় √4² - 2²। 4² 16 থেকে 4 বাদ দিলে 12ই হয়। আবার এটাকে এইভাবেও লেখা যায় যে √12 সমান হচ্ছে √4 × 3। তাহলে এই যে 4 × 3 আমরা যে পদ্ধতিতে শিখলাম সেটা হচ্ছে 4 সেন্টিমিটার বা 4 একক দৈর্ঘ্যের এবং 3 একক দৈর্ঘ্যের দুটো সরলরেখাংশের মধ্য সমানুপাতি নির্ণয় করে যেটা হবে সেটার অ্যান্সার হবে 3.46, অর্থাৎ 3.5টা অ্যাকুরেট হবে, 3.5। আর আরেকটা পদ্ধতি আমরা এখানে যেটা উল্লেখ করলাম যে √12কে এইভাবে লেখা যায়, সেটা হচ্ছে আমরা পরবর্তীতে দেখব যে এটা পিথাগোরাস উপপাদ্যের সাহায্যে কিভাবে বের করা যায়। আচ্ছা, তাহলে সেটা একটু দেখি, তারপর তখন এগুলো বোঝাচ্ছি। যে মধ্য সমানুপাতি, আমরা যে মধ্য সমানুপাতি বের করলাম অর্ধবৃত্ত পদ্ধতিতে, এখন পিথাগোরাস সাহায্যে কি করে বের করা যায় সেটা দেখছি। এখানে 2 সেন্টিমিটার বলেছে, এটা এ একক হতে পারতো, এটাও বি একক হতে পারতো। তো যাই হোক, তাহলে দুটো সরলরেখা থাকবে। সেই সরলরেখাটা আমরা যদি যেটা রুটের মান বের করতে বলবে সেই মানটা যদি আমরা পিথাগোরাস উপপাদ্য, যে অর্থাৎ অতিভুজ স্কয়ার মাইনাস যে কোনো একটা বাহুর স্কয়ার, অর্থাৎ অতিভুজ স্কয়ার মাইনাস ভূমির স্কয়ার বা অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার, এরকম আকারে প্রকাশ করতে পারি, অথবা তার দুটো সংখ্যার স্কয়ারের যোগফল আকারে প্রকাশ করতে পারি, তাহলে আমরা পিথাগোরাস উপপাদ্যটা মানে ওটার অ্যাপ্লিকেশন করতে পারবো। তো এখানে আমরা দেখি যে √12 যেটা মান বলেছিল √12, সেই √12কে লেখা যায় আমার √12 মান হচ্ছে 4² - 2², আর একটা লেখা যায় 4 × 3। তাহলে 4² - 2² বের করতে গেলে তাহলে 4 যেটা বড় আছে সেই 4টাকে আমরা তাহলে প্রথমে কি করব, যে ax একটা সরলরেখা নিব। সেই সরলরেখা নেওয়ার পর তাহলে এখানে এটা দেখা যাচ্ছে যে এটা 4টা হচ্ছে অতিভুজ আর এটা ভূমি অথবা লম্ব। তো আমি এটাকে ভূমি মনে করছি, দুইটাকে ভূমি মনে করছি। তাহলে প্রথমে একটা ax সরলরেখা নিয়ে এ বিন্দুতে, এটা এ বিন্দু দেওয়ার পর একটা লম্ব, বড় করে একটা লম্ব নিয়ে নিলাম। তাহলে এই দুটো সরলরেখা পাওয়া গেল। এখন এ থেকে ছোট বাহুটা অর্থাৎ ভূমি বলছে ওটাকে, এ থেকে বি পর্যন্ত 2 আমরা এটুকু কেটে নিলাম, এটুকু 2 কেটে নিলাম। তো পরবর্তীতে যে আমাদের 4 আছে সেটা তো অধিভুজ, তাহলে ওই বি বিন্দুতে 4 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা ওই লম্ব যেটুকু আছে সেই লম্বতে একটা কেটে নিলাম, অর্থাৎ 4 সেন্টিমিটার এখান থেকে নিয়ে লম্বতে কেটে নিলাম, অর্থাৎ বিসির দৈর্ঘ্যটা হয়ে গেল 4 আর এবির দৈর্ঘ্যটা হয়ে গেল 2। তাহলে এখন এসির যে দৈর্ঘ্যটুকু পাচ্ছি সেইটাই হচ্ছে √12 মান। তার কারণ এটা ছিল 4 আর এটা ছিল 2, তা আমরা জানি লম্ব মানে হচ্ছে √12 অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। এই পদ্ধতিতে বের করা যায়। এখন এটা যদি যুক্ত আকারে থাকতো তাহলে আমরা কি করতাম, এইটাতেই বুঝি আমরা, যে পরবর্তীতে আমি এক্সাম্পল দেখাবো যে কী কী ধরনেরগুলো আমাদের করতে হতে পারে। তো আমি যদি মনে করি যে এটা কোনো রকমভাবে যুক্ত হতো, তাহলে যুক্ত হলে এরকম করতাম, প্রথমে একটা বড় সরলরেখা নিয়ে নিতাম, সেখান থেকে যে কোনো ভূমি লম্ব একটা নিয়ে নিতাম, আমরা ভূমি নিয়ে নিতাম একটা, তারপরে এই বিন্দু থেকে নিয়ে লম্ব অঙ্কন করার পর লম্ব যতটুকু সেটা কেটে নিতাম, দিয়ে সেই পয়েন্ট আর এই পয়েন্ট দুটোকে যোগ করে দিলে যে অতিভুজটা পাওয়া যাবে সেই অতিভুজের দৈর্ঘ্যটাই হয়ে যাবে মধ্য সমানুপাতি। আচ্ছা, তা কী কী ধরনের আমাদের আসতে পারে সেটা নিয়ে একটু আলোচনা করা হবে। তাহলে √12টা বললাম দুটো পদ্ধতিতে, পিথাগোরাস পদ্ধতিতে হলে এটা আমরা তখন অতিভুজ বলবো আর এটাকে ভূমি বলবো। আচ্ছা, এটাকে লম্ব বললেও হতো, তো আমি এটাকে ভূমি বললাম।
আবার এটা যদি অর্ধবৃত্ত পদ্ধতিতে করি তাহলে আমরা কি হবে, √12 মানে 4 গুণিত 3, তাহলে একটা বাহু নেব 4, একটা বাহু নেব 3, প্রথমে 4টা নেব তারপরে 3টা নেব, বা প্রথমে 3টা পরে 4টা নিলেও কোনো সমস্যা নেই। দিয়ে এটার যেটা অ্যান্সার হবে 3.5, 3.4 হলে 12 থেকে অ্যান্সারটা যা কাছাকাছি হবে সেখান থেকে 3.5 নিলে সেই ভ্যালুটা 12-র কাছাকাছি, অর্থাৎ অ্যান্সারটা এমন হতে হবে যেটার ভ্যালু বের করতে বলেছে এইটার স্কোয়ার করে দিই, যেটা অ্যান্সার আমাদের বেরোলো সেটার স্কোয়ার করার পর যেটার মান আমাদের বের করতে বলেছে অর্থাৎ 12, যেমন এটা স্কোয়ার করলেও এটা হবে 12.25, আর 3.4 এটা যদি আমরা নিতাম, 3.4 যদি নিতাম তো সেটা ওই 11.56 সামথিং এরকম আসতো। তো দেখা যাচ্ছে যে 12-র কাছাকাছি যাচ্ছে এটা, সুতরাং আমাদের অ্যাকুরেট অ্যান্সার হবে 3.5। তবে এখানে একটা পয়েন্ট ভুল হয়ে গেলে যে মার্কস একদম 0 হয়ে যাবে তা নয়, তবে এক্সামিনের উপরে ডিপেন্ড করছে কতটা অ্যাকুরেসি উনি নেন। এখন √24 মান যদি বলা হয় তাহলে √5² - 1² এরকম করা যায়, কারণ 25 থেকে 1 বাদ দিলে 24 হয়। তাহলে এটা নিয়ে নেব অতিভুজ, এটা নিয়ে নেব ভূমি, যেটা আমি পিথাগোরাস প্রয়োগে পিথাগোরাস উপপাদ্যের ভিত্তিতে যে অঙ্কন পদ্ধতি ছিল সেটাতে আমি দেখালাম। তো আবার √24টাকে এরকম লেখা যায়, 4 গুণিত 6 আকারে লেখা যায়, যেটা অ্যান্সার হবে 4.9। আর √24টাকে এরকম করা যায়, 8 গুণিত 3 করা যায়, তবে এটা করলেই ভালো হয় যে বাহুগুলো যত কাছাকাছি হয়, যেমন 4-6 খুব পার্থক্য কম, কিন্তু 3-8 পার্থক্য একটু বেশি হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আঁকতে গিয়ে একটু সমস্যা হবে, সেই জন্য বাহুটা যত কাছাকাছি নিতে পারা যায় ততই মঙ্গল। এখন √37 মান এরকম লেখা যায়, √6² - 1², তার মানে 36 আর 1 37। আবার 37টাকে লেখা যায় √7.4 গুণিত 5। তো দুটো পদ্ধতিতেই অ্যান্সার আমাদের 6.1 আসবে। এটা হচ্ছে অর্ধবৃত্ত পদ্ধতি, মানে একটা বাহু নেব 4.7 আর একটা নেব 5। আর এটা যদি করি তাহলে এটা একটা নেব, ভূমি নেব 1 আর লম্ব নেব 6, তাহলে অতিভুজের দৈর্ঘ্যটাই হয়ে যাবে √37 মান। একইভাবে আমাদের এইগুলো √29 মানটা এইভাবে করা যায়, √41 মান করা যায়, √21 মান এইরকম করা যায় যে 5² - 2², 25 থেকে 4 বাদ দিলে 21 হয়। আবার 21টাকে এরকম লেখা যায় যে √5 × 4.2, সেটার অ্যান্সার আসবে 4.6। আরও কী ধরনের আছে লিস্ট করে আমি পিডিএফে তখন লিঙ্ক দিয়ে দেবো। আর √41 মান, যে √41 মান হচ্ছে √8.2 গণিত 5, এরকম করা যায়, এটা অর্ধবৃত্ত পদ্ধতিতে। আর যদি আমরা পিথাগোরাস পদ্ধতিতে নিই তাহলে √41টাকে এরকম করা যায় 5² + 4², 5² 25 আর 4² 16, 25 আর 16তে 41 হয়। তো আমাদের এই পদ্ধতিতেও করা যাবে। আচ্ছা, তাহলে পরবর্তীতে আমাদের এবার আলোচনা হবে যে একটা আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা বর্গক্ষেত্র অঙ্কন, আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র অঙ্কন। তাহলে একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ নিঃসন্দেহে দেওয়া থাকবে, যে একটা 6 সেন্টিমিটার হলো, একটা 3 সেন্টিমিটার হলো। তাহলে আমাদের এই একটা আয়তক্ষেত্র নিয়ে নিলাম, AB সমান 6 আর AD বা BC সমান 3, দিয়ে আমাদের ABCD এটা একটা আয়তক্ষেত্র হয়ে গেল। তাহলে এই আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্র অঙ্কন করতে হবে। তাহলে কি করতে হবে, এই যে AB বাহুটা 6, তো DC বাহুটাও 6, তাহলে DC বাহু থাকলো, এখান থেকে এই বাহুটাকে স্প্রেড করা হলো, এক্সটেনশন করা হলো, দিয়ে x পর্যন্ত নিয়ে যাওয়া হলো। এখন BC বাহুর দৈর্ঘ্য যতটুকু ছিল সেই BC বাহুর দৈর্ঘ্যটুকু C থেকে নিয়ে কেটে নেওয়া হলো, C থেকে নিয়ে কেটে নেওয়া হলো, দেখা গেল CE পর্যন্ত হলো। তাহলে কি করলাম, যে আয়তক্ষেত্রের বড় বাহুটার অর্থাৎ উপরের বাহুটাকে বাড়িয়ে দিলাম x পর্যন্ত, দিয়ে BC যতটুকু দৈর্ঘ্য সেই ততটুকু দৈর্ঘ্য নিয়ে BC দৈর্ঘ্যটা নিয়ে এদিকে কেটে নেওয়া হলো, CE পর্যন্ত কেটে নেওয়া হলো। তাহলে এখন যে মেন জিনিস দাঁড়ালো আমাদের, যে টোটাল সরলরেখাংশ দাঁড়ালো সেটা হচ্ছে DC যুক্ত CE। তাহলে এইটাই তো
মধ্য সমানুপাতি পদ্ধতিতে আমরা বের করছিলাম যে দুটো সরলরেখার মধ্য সমানুপাতি। তাহলে এখন ডিসি আর সি এর মধ্য সমানুপাতি বের করতে গেলে ডি আর ই এর মধ্যবিন্দু বের করলাম, অর্ধেকের বেশি বৃত্তচাপ নিয়ে উভয় দিকে কেটে নেওয়ার পর একবার ই বিন্দুতে একবার ডি বিন্দুতে দিয়ে আমাদের সেটা হয়ে গেল ও বিন্দুতে ছেদ করলো। তো ও বিন্দুতে ছেদ করার পর তাহলে ও বিন্দুতে আমার অর্ধবৃত্ত অঙ্কন করতে হবে। তাহলে ও বিন্দু থেকে ও ডি ব্যাসার্ধ নিয়ে একটা অর্ধবৃত্ত নেওয়া হলো, সেই অর্ধবৃত্তটা হয়ে গেল ডি থেকে নিয়ে গিয়ে একদম ই পর্যন্ত। এবারে এই দুটো সরলরেখার যেটা ইন্টারসেকশন ছিল, অর্থাৎ ডিসি ও সি, তাহলে সি বিন্দুটা কমন বিন্দু ছিল উভয় সরলরেখাংশে। তাহলে সি বিন্দু থেকে এখন আমরা লম্ব অঙ্কন করলাম, সেই লম্বটা অর্ধবৃত্তকে ই বিন্দুতে ছেদ করলো। এখন সিই দৈর্ঘ্যটাই হয়ে গেল মধ্য সমানুপাতি। তাহলে সিই দৈর্ঘ্যটাকে নিয়ে আমরা সি যতটুকু হলো সেই সি থেকে একবার এই দিকে কাটলাম, অর্থাৎ সি এক্স যতটুকু হলো সেখান থেকে আমরা সি এই মধ্য সমানুপাতি থেকে নিয়ে সি এইচ কাটলাম। পরবর্তীতে আমরা সেই একই দৈর্ঘ্য নিয়ে এদিকে একটা কাটলাম এবং এফ বিন্দু থেকে এদিকে একটা কাটলাম, দিয়ে সেটা এইচ বিন্দুতে ছেদ করলো। অর্থাৎ কি করলাম আরেকবার বলি, যে সিই দৈর্ঘ্যটুকু নিয়ে সি থেকে নিয়ে এদিকে একটা কাটলাম, আবার এইচ থেকে নিয়ে এদিকে একটা কাটলাম, দুটো হলো, আর এফ থেকে নিয়ে একবার এদিকে কাটলাম। তাহলে এখানে যে ছেদ পয়েন্টটা পাওয়া গেল সেটা হচ্ছে এইচ। আমাদের এখন যে চতুর্ভুজটা পাওয়া গেল সেটা হচ্ছে সি এফ জি এইচ। এই চতুর্ভুজটার ক্ষেত্রফল যা হবে আগের আমাদের যে আয়তক্ষেত্র ছিল সেই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলও তাই হবে। তাহলে এখানে হয়ে গেল আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র। পরবর্তীতে ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র। তো এখানে এবিসিডি একটা ত্রিভুজ, সেই ত্রিভুজের বলে দেওয়া থাকবে যে বাহুগুলো দেওয়া থাকবে বা অন্য যে সমস্ত ক্রাইটেরিয়া আছে ত্রিভুজ অঙ্কন করার জন্য সেই সমস্ত ক্রাইটেরিয়া দেওয়া থাকবে যাতে করে আমাদের ত্রিভুজটা এখানে নেওয়া যাবে। তাহলে এবিসিডি একটা ত্রিভুজ, সেই ত্রিভুজ থেকে ডাইরেক্ট আমাদের বর্গক্ষেত্রে যাওয়া যাবে না, তাহলে সেখান থেকে আমাদের কী হবে, একটা সামান্তরিক অঙ্কন করতে হবে। সেই সামান্তরিকটা কেমন, সামান্তরিকটা হয়ে যাবে আয়তক্ষেত্র, অর্থাৎ সামান্তরিকের একটা কোণ দেওয়া থাকতো সেই কোণটা এখন 90 ডিগ্রি হয়ে যাবে। তাহলে আমাদের এই যে ভূমিটা আছে অর্থাৎ এবিসি ত্রিভুজের যে ভূমিটা আছে এখানে বিসি, সেই বিসি এর মধ্যবিন্দু বের করবো, সেই মধ্যবিন্দুটা হয়ে গেল এফ। এখন এই মধ্যবিন্দু থেকে মধ্যবিন্দু হয়ে গেল, আর বিসি সরলরেখার সমান্তরাল করে এ বিন্দুতে একটা বড় সরলরেখা টানা হবে, এটা বড় সরলরেখা টানা হলো। এখন এফ বিন্দু যেহেতু বিসি এর মধ্যবিন্দু হলো, সেই মধ্যবিন্দু থেকে নিয়ে একটা লম্ব অঙ্কন করা হলো। তাহলে লম্ব অঙ্কন করার পর এদিক থেকে আমাদের সিএফ আছে, বিসি এর অর্ধেক সিএফ, আর এদিকে পেয়ে গেলাম এফ ই। তাই এফ ই এর দৈর্ঘ্য যতটুকু হলো সেখান থেকে সি বিন্দু থেকে এদিকটা কেটে নিলে যে বিন্দুতে ছেদ হবে আমাদের সেই বিন্দুটা হয়ে গেল জি, সেই বিন্দুটা হয়ে গেল জি। তাহলে আমাদের এ বি সি ডি এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা সামান্তরিক বা একটা আয়তক্ষেত্র হয়ে গেল। সেই আয়তক্ষেত্রটা কত, সি এফ ই জি বা ই জি সি এফ, এটা একটা আয়তক্ষেত্র। তো এর আগের প্রবলেমে দেখলাম যে আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা বর্গক্ষেত্র, তাহলে বাকিটা ওইভাবেই করতে হবে যে আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা বর্গক্ষেত্র অঙ্কন করতে হবে। তাহলে এখানে আমাদের জ্যামিতি শেষ হয়ে গেল। পরবর্তীতে যে ক্লাসগুলো পাওয়া যাবে সেখানে এক্সাম ওরিয়েন্টেড প্রশ্ন নিয়ে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।